আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, 20 মার্ক, যেখান থেকে যে অধ্যায় থেকে কম্পালসারি প্রত্যেক পরীক্ষায় 20 মার্কের প্রশ্ন থাকেই। এই 20 মার্কের প্রশ্নের সমাধান নিয়ে আমরা আজকে আপনাদের জন্য হাজির হয়েছি। আশা করি সবাই আমাদের এই আর্থিক বিবরণী ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন। আমাদের আজকের ক্লাস হচ্ছে আর্থিক বিবরণী কি বেসিক ক্লাস। এখন আর্থিক বিবরণীটা করতে হলে আমাকে কিছু কিছু স্টেপ মনে রাখতে হবে, কিছু কিছু নিয়ম ফলো করতে হবে। ওই নিয়ম অনুযায়ী যদি ঠিকমতো করেন আমাদের আর্থিক বিবরণী সঠিক এবং সুষ্ঠু হবে, আশা করি বুঝতে পারবেন। তাহলে আমাদের হচ্ছে প্রথম কাজ, এই আর্থিক বিবরণী শিখতে হলে আমাকে প্রথম কি বুঝতে হবে? আমাকে আর্থিক বিবরণী শিখতে হলে আমাকে প্রথম কাজ শিখতে হবে প্রতিষ্ঠান চিনতে হবে। কি চিনতে হবে? প্রতিষ্ঠান। এখন দেখেন, প্রতিষ্ঠান চিনতে হলে আমাকে মনে রাখবেন, আমাদের এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটা দুই ধরনের হয়ে থাকে। কি বুঝি? হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, আর হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা কি বলছি, প্রতিষ্ঠানটা কয় ধরনের হবে? হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে সেবামূলক সেবামূলক আর একটা হচ্ছে উৎপাদনকারী উৎপাদনকারী আর হচ্ছে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান। একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আর হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের ধরন হবে কয়টা আর্থিক বিবরণীর জন্য? আর্থিক বিবরণীর জন্য প্রতিষ্ঠানের ধরন হবে দুইটা। এখন আমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে, প্রথম কাজ যেহেতু বলছে প্রতিষ্ঠান চিনতে হবে, আমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে এটা প্রতিষ্ঠানটা কোন ধরনের, কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসছে। আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে কি কি থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, আর কি কি থাকলে বুঝবো এটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাকে প্রথম কাজ হচ্ছে এটা চিনতে হবে। তাহলে যদি আমাদের প্রশ্নের মধ্যে যখন সেবামূলক প্রতিষ্ঠান হবে, যদি অঙ্কটা সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে আসে, তখন দেখবেন আমাদের এখানে কোনো সেবায় আছে কিনা। কি আয়? সেবায়, অথবা থাকতে পারে ভাড়া আয়। কি থাকতে পারে? ভাড়া আয়। থাকতে পারে কি? পিস আয়। কি থাকতে পারে? পিস আয়। দেখবেন কোনো আয় আছে কিনা। কি বলছে কিনা? কোনো আয় আছে কিনা। শুধু আমাদের কি সেবা আয়, ভাড়া আয় বা ফিস আয় এগুলা আছে কিনা। যদি দেখেন এগুলো আছে, অথবা নিরীক্ষা ফিস, এই যে ফিসটাই আর কি, নিরীক্ষা ফিস, যদি এরকম আয় থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি সেবামূলক প্রতিষ্ঠান। শুধু পরেরটা হচ্ছে কি? তাহলে পরেরটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিভাবে আমরা চিনবো এটা? এই প্রশ্নটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ঘিরে পরীক্ষা আসছে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান চিনতে হলে আমাকে অবশ্যই প্রশ্ন দেখতে হবে কি আছে কিনা, ক্রয় অথবা বিক্রয়। শুধু একটা জিনিস মনে রাখবেন, ক্রয় অথবা বিক্রয় আছে কিনা। যদি প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে ক্রয় বিক্রয় দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে যাবে। ক্রয় বিক্রয় থাকলে, পণ্য ক্রয় বিক্রয় থাকলে বুঝতে হবে কি এটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিন্তু পণ্য ক্রয় বিক্রয় নাই, কি আছে? সেবায় আছে বা ভাড়ায় আছে বা পেশায় আছে, যে আয় থাকুক, ক্রয় বিক্রয় নাই, সেক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে আমরা কি বলছি, আমাদের আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রতিষ্ঠান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান আর হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে আপনি যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান সহজে চিনতে চান, তাহলে কি মনে রাখতে হবে? এখানে ক্রয় বিক্রয় অবশ্যই থাকবে। যদি ক্রয় বিক্রয় না থাকে কিন্তু সেবায় আয় নিয়ে কিছু আছে, সেবায় আছে অথবা ভাড়ায় আছে অথবা ফিসায় আছে, যে কোনো আয় আছে, তাহলে বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আশা করি বুঝছি। তারপর হচ্ছে দ্বিতীয় কাজ। এখন দেখেন, আমাদের নবম দশম শ্রেণীতে প্রশ্ন হয় সাধারণত এখানে ক খ গ নিয়ে আসে না। ওরা প্রথমে বলে দেয় বিষয়টা বিবরণী প্রস্তুত করার জন্য, তারপর বলে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করার জন্য, তারপরে বলে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য। এখানে তিনটা আর্থিক বিবরণী যে মেইন তিনটা কাজ নবম দশম শ্রেণীতে করতে বলা হয়। আর আমাদের যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন তাদের খ নম্বরে বলা হয় বিষয় বিবরণী, মাঝে মাঝে খতে বিষয় বিবরণী অর্ধেক করতে বলা হয়, গতে করতে বলা হয় বাকি অর্ধেক, অথবা খতে বলা হয় বিষয় বিবরণী পুরো করার জন্য, গতে বলা হয় আর্থিক বিবরণী পুরো করার জন্য। তাহলে আমার যেহেতু নবম দশম শ্রেণীতে যে নিয়ম শিখি, এই নিয়ম যদি আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে শিখি, তাহলে আমাদের আর্থিক বিবরণী পুরোপুরি কভার হয়ে যাবে আশা করি। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি? দ্বিতীয় কাজ হচ্ছে, এখন যদি আমরা সেবামূলক প্রতিষ্ঠান পাই, আমরা কি বুঝছি, আমাদের প্রতিষ্ঠানটা দুই ধরনের, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, এটা কি সেবামূলক প্রতিষ্ঠান, আরটা কি বলছি, আরটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী আরটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখন যদি ধরেন
আমাদের হচ্ছে প্রথম প্রশ্ন আসছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য। কি বলছি? আমাদের যদি প্রশ্ন হয় বিশদ আয় বিবরণী, কি বিবরণী? বিশদ আয় বিবরণী। ধরেন আমাদের খ নম্বরে আসছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য। নবম দশম শ্রেণীতে বিশদ আয় বিবরণী থাকে, একাদশ দ্বাদশ শ্রেণীতে বিশদ আয় বিবরণী থাকে। যদি আমাদের বিশদ আয় বিবরণী করতে বলা হয়, যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় উদ্দীপক অনুযায়ী, তাহলে কিভাবে করবেন? আর যদি আমাদের কি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে কিভাবে করবেন সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে আমরা যদি মনে রাখেন, যদি আমাদের অঙ্কটা যদি মানে উদ্দীপকটা যদি সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে হয়, কি বলছি? উদ্দীপকটা যদি সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে হয়, সেই ক্ষেত্রে আমাদের বিশদ আয় বিবরণী হবে একটা সিস্টেমে। আর উদ্দীপকটা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিয়ে হয়, তাহলে আমাদের বিশদ আয় বিবরণী হবে আর একটা নিয়মে। সাধারণত আমরা এটাকে ইংলিশে বলা হয় সিঙ্গেল কলাম, আর এটাকে বলা হয় মাল্টি কলাম। ইনকাম স্টেটমেন্ট, সিঙ্গেল কলাম, ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা হচ্ছে যদি আমাদের কি সেবা আয় দেওয়া থাকে উদ্দীপকে, তাহলে বুঝতে হবে সেবামূলক প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে আমাদের বিশদ আয় বিবরণী কোনটা? এই যে কোশ্চেন লেখা আছে এখানে, বিশদ আয় বিবরণী করতে হবে কেমনে? সব মোট আয় থেকে, মোট আয় সমূহ থেকে অথবা আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে। কি করতে হবে? মোট ব্যয়গুলা বাদ দিতে হবে। মানে এখানে আমরা কি করি, দুইটা স্টেপ করবেন, একটা হচ্ছে আয় নিয়ে, একটা হচ্ছে ব্যয় নিয়ে। মানে সকল আয় একটা কলামে চলে এক জায়গায় চলে আসবে, আর হচ্ছে সকল ব্যয় আর জায়গায় চলে আসবে। এখানে আর কোনো ব্যয়গুলো শ্রেণীগুলো আলাদা করতে হবে না, আয়গুলো শ্রেণীগুলো আলাদা করতে হবে না। এটাকে বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান, মানে সিঙ্গেল কলাম ইনকাম স্টেটমেন্ট, মানে এক ধাপ বিশিষ্ট মানে কি বিশদ আয় বিবরণী বলা হয় এটাকে। তাহলে আমরা কি বলছি, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের হবে এক ধাপ বিশিষ্ট, মানে আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিয়ে দিলে নেট ইনকাম বা নেট ক্ষতি বাইরে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন, তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বোর্ড পরীক্ষার মধ্যে মানে 90% বোর্ড, 95%, 90% হলেও কম হয়ে যাবে। 95% বোর্ড পরীক্ষার মধ্যে আমাদের একটা আসে সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে, একটা আসে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিয়ে। তাহলে আমাদের দুইটা নিয়মে শিখতে হবে। আর যারা নবম দশম শ্রেণীতে আছেন, তাদের মাঝে মাঝে যেহেতু তাদের একটাই আর্থিক বিবরণী 20 মার্ক, তাদের কি হয়, তাদের মাঝে মাঝে এই সেবামূলক প্রতিষ্ঠানকে নিয়ে পুরো 20 মার্ক আসে, অথবা মাঝে মাঝে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিয়ে 20 মার্ক আসে। তাহলে আমাকে দুইটা নিয়ম শিখতে হবে। আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সেবামূলক প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীটা সহজ। কেমনে সহজ? আমাদের সকল আয়গুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো, আয়গুলো যোগ করলে মোট আয় বাইরে হবে। আর মোট আয় থেকে মোট ব্যয়, শুধু সকল ব্যয়গুলো আবার এক জায়গায় নিয়ে আসি, মোট ব্যয় বাইরে হবে। এই আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের নেট লাভ বা নেট ক্ষতি বাইরে যাবে। এই জন্য এটা সহজ। যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান হবে, মানে আমাদের উদ্দীপক যদি ক্রয় বিক্রয় দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ক্রয় বিক্রয় দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের এটা করতে হবে মাল্টি স্টেপ, মানে বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী করতে হবে। নবম দশম শ্রেণীতে একই নিয়ম, আবার হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতেও সেম একই নিয়ম। আমরা যদি একই নিয়ম ফলো করেন, যারা নবম দশম শ্রেণীতে আছেন তারাও সহজে একাদশ দ্বাদশ শ্রেণীতেও করতে পারবেন। আবার যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন তাদের জন্য আবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আছে। দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু আমাদের দুইটা অঙ্ক আর্থিক বিবরণী দুইটা আসছে 20 মার্কের। সেক্ষেত্রে আমরা যদি এই নিয়ম ভালো করে পারেন, তাহলে দ্বিতীয় পত্রের জন্য প্রায় আমাদের 80% আর্থিক বিবরণী কাভার হয়ে যাবে। মানে প্রথম পত্রে আর্থিক বিবরণী যদি যে ভালো করে পারবেন, তার জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণী 80% মানে ফুল কাভার থাকবে আর কি, 80% কাভার থাকবে। আশা করি বুঝবেন। তাহলে আমাদের যদি প্রশ্ন থাকে বিশদ আয় বিবরণী করতে বলা হয়, উদ্দীপক আছে ক্রয় বিক্রয় মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমাকে এই নিয়মটা, আমি এখন যে নিয়মটা বলবো এই নিয়মটা সবসময় ফলো করবেন। তাহলে আমাদের প্রথম বাড়ি করতে হবে কি? প্রথম বাড়ি করতে হবে নিট বিক্রয়। নিট বিক্রয় এটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, মানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে প্রথম বাড়ি করতে হবে কি? নিট বিক্রয় বাড়ি করতে হবে। আমরা নিট বিক্রয় কি, আমাদের এগুলো নিয়ে শর্টকাট ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন। পরে বাড়ি করতে হবে কি? এই নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? বিকৃত পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। যদি আমরা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে যে টাকাটা বাইর হবে এটাকে বলা হয় মোট লাভ। কি বলা হয়? মোট লাভ। মোট লাভ বা মাঝে মাঝে ক্ষতিও আসে, মানে আয় থেকে বিক্রয় থেকে যদি বিকৃত পণ্যের ব্যয় বেশি হয়, সেক্ষেত্রে মোট ক্ষতি হয়। তাহলে হচ্ছে আমাদের কি নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে কি হবে? মোট লাভ। তারপর কি করতে হবে? বিয়োগ পরিচালন ব্যয়। বিয়োগ কি? পরিচালন ব্যয়। এই আমাদের এই আর্থিক বিবরণীর মধ্যে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করে এই পরিচালন ব্যয়টা। ঠিক আছে? পরিচালন ব্যয়গুলো সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে। তারপর পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের কি আসবে? পরিচালন মুনাফা অথবা ক্ষতি। কি আসবে? পরিচালন
আচ্ছা লিখলাম মুনাফা, ক্ষতি লিখলাম না। মানে আমাদের পরিচালন মুনাফা হইতে পারে, আবার কি হইতে পারে, ক্ষতি হইতে পারে। পরিচালন মুনাফা হইতে পারে অথবা ক্ষতিও হইতে পারে, সমস্যা নেই, যে যখন যেটা হয়। তারপর কি করতে হবে, তারপর হচ্ছে যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। এই অন্যান্য আয় আর একটা নাম আছে, এই অন্যান্য আয় আর একটা নাম হচ্ছে অপরিচালন আয়। কি বুঝছি, অপরিচালন আয় আছে, আমার অন্যান্য আয় লিখলে হবে। তো অন্যান্য আয় যোগ করতে হবে, তারপর কি আবার বিয়োগ অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়। এটার একটা নাম আছে, নাম হচ্ছে কি অপরিচালন ব্যয়। কি বুঝছি, এটার একটা নাম হচ্ছে কি অপরিচালন ব্যয়, এটার একটা নাম হচ্ছে অপরিচালন আয়। মানে অন্যান্য আয় যোগ করবেন, অন্যান্য ব্যয় বিয়োগ করলে যে টাকাটা বাইর হবে, এটাই আমাদের কি নিট লাভ বা ক্ষতি, নিট লাভ অথবা ক্ষতি বাইর হবে আমাদের। এটা আমাদের কি বহুধাপ বিশিষ্ট বিশদায় বিবরণী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করে আমাকে বিশদায় বিবরণী বাইর করতে হবে। এখন আমাকে প্রথম কাজ, এই যে নিট বিক্রয়টা আছে, এই নিট বিক্রয় মুখস্থ করতে হবে। আমাদের নিট বিক্রয় নিয়ে একটা আমাদের শর্টকাট ভিডিও আছে আমাদের চ্যানেলে, সবাই ভালো করে দেখে নেবেন। তারপর আমি বলি যে নিট বিক্রয়টা হচ্ছে বিক্রয়, বিক্রয় থেকে যেগুলো একবারে বেশি আসে ওইগুলো আমরা, যেগুলো আনকমন ওইগুলো আমরা কম বলি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে বিক্রয়ের সাথে আমাদের কি করতে হবে, ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় যোগ করবেন। পরে সে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, এগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিলে যে টাকাটা হবে এটা হচ্ছে কি নিট বিক্রয়। আবার মাঝে মাঝে আসে মুনাফাবিহীন বিক্রয় আসে, মাঝে মাঝে ব্যাট আসে, বিক্রয় ব্যাট, এগুলো আসে, কিন্তু আমাদের এগুলো এত বেশি আসে না। যেগুলো বেশি আসে আগে এগুলো মনে রাখবেন। আস্তে আস্তে তো শিখতে হবে সবকিছু, ধরিয়ে তো সবকিছু মুখস্থ করতে পারবেন না। আগে মনে রাখবেন কি বিক্রয় যোগ অলিখিত বা ধারে বিক্রয়, বিয়োগ বিক্রয় ফেরত, বিয়োগ বিক্রয় বার্তা। ঠিক আছে, এই সাইডটা আগে টোটাল সাইডটা মুখস্থ করেন, মুখস্থ করলে আমাদের কি বাইরে হবে, নিট বিক্রয়টা বাইরে হয়ে যাবে। এরপর হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। বিকৃত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। এবার নিট ক্রয়ের একটা সূত্র লাগবে, নিট ক্রয়ের সূত্র সেম বিক্রয়ের মতন। কি করবেন, ক্রয় যোগ অলিখিত অথবা ধারে ক্রয়, বিয়োগ ক্রয় ফেরত, বিয়োগ ক্রয় বার্তা, বিয়োগ পণ্য উত্তোলন অথবা পণ্যের যে কোনো ক্ষতি। আমাদের এটা এটা প্রায় অঙ্কের মধ্যে আসে, পণ্যের যে কোনো ক্ষতি বা পণ্য উত্তোলন থাকে, এটা হচ্ছে ক্রয় থেকে বাদ দিতে হয়। ঠিক আছে, কি বলছি, তাহলে হচ্ছে কি বলছি, ক্রয় যোগ অলিখিত অথবা ধারে ক্রয়, বিয়োগ ক্রয় ফেরত, বিয়োগ ক্রয় বার্তা, বিয়োগ পণ্যের যে কোনো ক্ষতি বা পণ্য উত্তোলন, এটা বাদ দিলে যোগ বিয়োগ করলে কি হবে, নিট ক্রয় বাইরে হবে। আরো অনেক কিছু আছে, আমরা এগুলো না বললাম, যেগুলো সবচেয়ে বেশি আসে আমরা এগুলো বলছি। তারপর হচ্ছে যোগ ক্রয় সংক্রান্ত খরচ, আমরা যেগুলো বলি প্রত্যক্ষ খরচ, মানে মজুরি হইতে পারে, আমদানি শুল্ক অথবা শুধু শুল্ক হইতে পারে। তারপর হচ্ছে ক্রয় পরিবহন হইতে পারে, ডক চার্জ, জাহাজ ভাড়া, এগুলো হইতে পারে। এগুলো আমরা কি করতে হবে, প্রত্যক্ষ খরচ বা ক্রয় সংক্রান্ত খরচ হিসেবে যোগ করতে হবে। কার সাথে, এই যে নিট ক্রয়ের সাথে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, তারপর লাস্টে কি সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমাদের কি বাইরে হবে, বিকৃত পণ্যের ব্যয়টা বাইরে হবে। তাহলে আমার নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কি বাইরে হয়েছে, মোট লাভ হয়ে গেছে। কি বাইরে হয়েছে, মোট লাভ হয়েছে। তারপর হচ্ছে পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় কোনগুলা, সাধারণত প্রতিষ্ঠান পরিচালনার কাজে যে সকল ব্যয় সরাসরি জড়িত, পরিচালন কাজের জন্য যে সকল ব্যয় সরাসরি জড়িত, ধরেন আমাদের আছে বেতন আছে, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন আছে, অফিসের ভাড়া আছে, মানে প্রতিষ্ঠানে আমরা যেখানে চালু করি সেই অফিসের ভাড়া আছে, তাহলে বেতন ভাড়া, বিক্রয় পরিবহন আছে, রপ্তানি শুল্ক সরাসরি জড়িত, রপ্তানি শুল্ক আছে, তাহলে বিমা আছে, বিজ্ঞাপন আছে, মানে যে সকল খরচ দৈনন্দিন হয়ে থাকে, মানে বছরে একাধিক সময় হয়ে থাকে, ওইগুলো হচ্ছে কি পরিচালন ব্যয় হিসেবে কাউন্ট হয়। আবার অবশ্যই আছে, আবার এখানে কিছু সমন্বয় আছে। ঠিক আছে, তো এইগুলো আমরা ভালো করে পড়তে হবে। ওইগুলো ভালো করে পড়লে অথবা কয়েকটা অঙ্ক করতে করতে আমরা আস্তে আমাদের আয়ত্তে আসবে। দলিত মুখস্থ করতে পারবেন, মনে রাখবেন মুখস্থ জিনিস বেশি দিন মাথায় থাকে না। যেটা আপনি বুঝি করবেন সেটা আপনার মাথায় অনেক দিন থাকবে, কারণ আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে হিসাব বিজ্ঞান যত জীবন আছে, মানে যত কাল আছে, এই আর্থিক গুণ আপনার সারা জীবন আপনার পাশে থাকবে। ঠিক আছে, কি বুঝছি, তাহলে হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিলে কি হবে, পরিচালন মুনাফা। পরে যোগ অন্যান্য হয়, আমাকে অন্যান্য হয় মনে রাখবেন। অন্যান্য আয় কয়টা পড়লে আপনার মনে থাকবে, অন্যান্য আয়টা অন্যান্য আয় হচ্ছে উপভাড়া, শিক্ষানবিশ সালামি, কমিশন প্রাপ্তি মানে প্রাপ্ত কমিশন, তারপর হচ্ছে বার্তা প্রাপ্তি, তারপর হইতে পারে হচ্ছে বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, অথবা সুদ আয়, অথবা কি সুদ আয়। এই 6-7টা এন্ট্রি মনে রাখবেন, তাহলে আপনার আর এই অন্যান্য আয়ের ভুল হবে না। এরপর হচ্ছে কি অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় আছে বড়টা মনে রাখলে বুঝবেন। একটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা, আর একটা হচ্ছে ব্যাংক চার্জ, মনে রাখবেন কি,
আর এরপরে হচ্ছে দায়ের সুদ, মানে হচ্ছে ঋণের সুদ, যেটা বলি আমরা ঋণের সুদ। এই দায় সুদটা মনে রাখবেন। প্রতিষ্ঠানে যে কোনো ক্ষতি হলে এটা মনে রাখবেন। এই সাইডটা যদি মনে রাখেন তাহলে আপনার অন্যান্য বা এটা আর কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে এটাকে বলা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণী। আর ওইটা হচ্ছে কি সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণী। মানে আমাকে প্রথম কাজ করতে হবে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী যদি হয়ে যায় তাহলে আমরা এখানে 4 মার্ক শিওর। যারা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য এটা 7 মার্ক। কয় মার্ক? 7 মার্ক তাদের জন্য। আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন তাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিশদ আয় বিবরণী থাকে, দ্বিতীয় পত্র বিশদ আয় বিবরণী থাকে। ধরে নিবেন আপনাদের প্রায় 8 থেকে 16 মার্ক। কি বলছি? 8 থেকে 16 মার্কের প্রশ্ন আসে শুধু বিশদ আয় বিবরণীকে ঘিরে। আশা করি সবাই এই বিশদ আয় বিবরণীটা ভালো করে পড়বেন বা ভালো করে আয়ত্তে নেবেন। মানে আমাকে এই স্টেপটা অলওয়েজ মনে রাখতে হবে। ঠিক আছে? এই স্টেপটা সবসময় মুখস্থ থাকতে হবে আমার। তাহলে আমাদের হচ্ছে আর্থিক বিবরণী আমাদের প্রতিষ্ঠান প্রশ্ন দেখে আমাদের প্রতিষ্ঠান প্রথমে প্রতিষ্ঠান চিনতে হবে, প্রতিষ্ঠান চেনা শেষ। তারপর এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কিছু সমন্বয় থাকে, মানে অন্যান্য তথ্য বা সমন্বয় সমূহ থাকে, মানে রেমিলের লিস্ট থাকে। এখন মনে রাখবেন আমাদের এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে কি বলছি? আর্থিক বিবরণীর ক্ষেত্রে সমন্বয় হয় 2 রকম। কয় রকম সমন্বয়? 2 রকম সমন্বয় হয়। একটা হচ্ছে আমার 2 রকম সমন্বয়। একটা হচ্ছে দৃশ্যমান, দৃশ্যমান। আরটা হচ্ছে কি থাকে? অদৃশ্য থাকে, অদৃশ্য, অদৃশ্যমান। দৃশ্যমান কোনগুলো? যেগুলো আমাদের রেমিলের নিচে সরাসরি লেখা থাকে, এগুলো অন্যান্য তথ্য বা সমন্বয় সমূহ। এটা হচ্ছে দৃশ্যমান সমন্বয়। এরপরে দেখেন মাঝে মাঝে আমাদের রেমিলের মধ্যে লেখা থাকে 10% বিনিয়োগ, 6% বা 5%, যে কোনো পার্সেন্টেজের ঋণ থাকে, যে কোনো পার্সেন্টেজের বিনিয়োগ থাকে। এগুলো কিন্তু কি মানে সমন্বয় হিসেবে কাউন্ট করতে হয়। মাঝে মাঝে লেখা থাকে ভাড়া 14 মাস, মাঝে মাঝে লেখা থাকে ভাড়া 10 মাস, মানে কম থাকে বেশি থাকে। মাঝে মাঝে লেখা থাকে ভাড়া 120%, মানে পার্সেন্টেজ আকারে লেখা থাকে, মানে যে কোনো পার্সেন্টেজ। মনে রাখবেন কি অদৃশ্যমান সমন্বয় কোনগুলা? রেমিলের মধ্যে যে কোনো পার্সেন্টেজ দেওয়া থাকলে, সমাপনী মজুত পণ্য আর ফারামি মজুত পণ্য ছাড়া অন্য যে কোনো তারিখ দেওয়া থাকে। সাধারণত তারিখ দেওয়া থাকে কিসে? বিনিয়োগের ক্ষেত্রে তারিখ দেওয়া থাকে, ঋণের ক্ষেত্রে তারিখ দেওয়া থাকে, আর উত্তোলনের সুদ নির্ণয়, মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে তারিখ দেওয়া থাকে। অন্য ক্ষেত্রে কোনো তারিখ দেওয়া থাকে না, ওইগুলো সুদ করতে হয় না। তাহলে আমাদের এখানে মানে পার্সেন্টেজ থাকবে হচ্ছে ঋণের, ঋণ, পর হচ্ছে বিনিয়োগ, তারপর বিভিন্ন খরচের মধ্যে লেখা থাকে 120%, 110% বা 50% লেখা থাকে। মাঝে মাঝে লেখা থাকে, মাঝে মাঝে মাস লেখা থাকে। এগুলো কিন্তু অদৃশ্যমান সম্পদ। মানে রেমিলের মধ্যে এক্সট্রা কোনো কথা লেখা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। এক্সট্রা কথা কোনগুলো? পার্সেন্টেজ, মাস। ঠিক আছে? পার্সেন্টেজ বা মাস লেখা থাকলে বুঝবেন যে এটা হচ্ছে কি অদৃশ্য সম্পদ। ওইগুলোর কি করতে হবে? সমন্বয় করতে হবে। আর মনে রাখবেন সমন্বয় আমাদের সবসময় কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। সমন্বয় আমাদের কাজ করতে হবে 2 জায়গায় কাজ করতে হবে। বিশদ আয় বিবরণীতে কাজ করতে হবে, আবার আর্থিক বিবরণীতে কাজ করতে হবে। মানে প্রত্যেকটা সমন্বয় উভয় জায়গায়। কোন কোন জায়গায়? বিশদ আয় বিবরণীতেও কাজ হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতেও কাজ হবে। কোনো সমন্বয় এক জায়গায় যাবে না। সকল সমন্বয় মানে যতটা সমন্বয় থাকবে, রেমিলের সমন্বয় বলেন, আলাদা বা অন্যান্য তথ্যের সমন্বয় বলেন, যে কোনো সমন্বয় 2 জায়গায় কাউন্ট করতে হবে। বিশদ আয় বিবরণীতে কাউন্ট করতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতেও হিসাবভুক্ত করতে হবে। তাহলে আমরা যদি পর্যায়ক্রমে প্রথমে প্রতিষ্ঠানটা চিনি, তারপর হচ্ছে সমন্বয়গুলো ভালো করে পারি, তাহলে আমরা আস্তে আস্তে কি পারবেন? আর্থিক বিবরণী আমরা সহজে আয়ত্তে চলে আসবে। একটু সময় লাগবে। মানুষ চেষ্টা করলে সবই পারা সম্ভব। আমার ধরেই যদি আর্থিক বিবরণী করতে যায় তাহলে কিছুই বুঝবেন না। আমাকে আস্তে আস্তে অল্প থেকে সিস্টেম শিখবেন। আগে প্রথমে একটা ধাপ শিখবেন, তারপর আরেকটা ধাপ, আস্তে আস্তে ধাপ থেকে ধাপ বাড়তে বাড়তে একসাথে আপনি আর্থিক বিবরণী পারবেন। আর্থিক বিবরণী মিস দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ নবম দশম শ্রেণীতে 20 মার্ক। যারা আর্থিক বিবরণী ভালো করে পারে তারা রেমিলও পারে। এটা মনে রাখবেন, যারা আর্থিক বিবরণী পুরোপুরি পারবে তারা কিন্তু রেমিলও পারবে। তাহলে আর্থিক বিবরণী শুধু 20 মার্ক না, নবম দশম শ্রেণীর জন্য আর্থিক বিবরণী হিসেব করতে গেলে 30 মার্ক। কেমন 30 মার্ক? একটা প্রশ্ন 20 মার্ক পুরোপুরি আর্থিক বিবরণী থাকে। তারপরে আর হচ্ছে রেমিল। আবার কি বলছে? যারা আর্থিক বিবরণী পুরোপুরি পারবে তারা রেমিলও পারবে। কারণ রেমিলের মধ্যে মাঝে মাঝে কি আসে? মুনাফা পরিচালন ব্যয় নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, 4 মার্কের প্রশ্ন এখানে থাকে। তাহলে তাদের জন্য তো অবশ্যই আর্থিক বিবরণী শিখতে হবে। তো এই জন্য বলছি আর্থিক বিবরণী শুধু নবম দশম শ্রেণীর জন্য কত মার্ক? 30 মার্ক। ধরে নেবেন 30 মার্ক। আর যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছেন তাদের জন্য প্রথম পত্রে রেমিল সহকারে 30 মার্ক, আবার দ্বিতীয় পত্রে 20 মার্ক। তো কত হয়েছে? 50 মার্ক। মানে নবম দশম শ্রেণীতেও আর্থিক বিবরণী মিস দেওয়া যাবে না, আবার কি একাদশ দ্বাদশ শ্রেণীতেও কি করা যাবে না? আর্থিক বিবরণী মিস দেওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি আপনি ডিগ্রি পড়তে যান অথবা অনার্স করতে যান সেখানেও আর্থিক বিবরণী আছে।
মাস্টার্স করতে যান, সেখানে আর্থিক বিবরণী আছে। মানে আর্থিক বিবরণী আপনার হিসাব বিজ্ঞান নিয়ে যতকাল মানে করে থাকবেন ততকালে আপনাকে আর্থিক বিবরণী করতে হবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে মানে আস্তে আস্তে শিখবেন। আমরা বলি না একদিনে আপনি শিখতে পারবেন, কেউ আপনাকে একদিন আর্থিক বিবরণী শিখাতে পারবে না। একটু নির্দিষ্ট সময় আপনি নিজের মধ্যে একটু প্রচেষ্টা থাকতে হবে এবং আপনার নিজের আগ্রহ থাকতে হবে যে আমাকে আর্থিক বিবরণী শিখতে হবে। যদি আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় তাহলে আপনি আর্থিক বিবরণী শিখতে পারবেন। আর যদি বলেন না আমি ৫টা অ্যান্সার দিব আর বাকিগুলো দিব না, তাহলে আপনি কয় কাল এরকম করবেন, মানে কতদিন এরকম করবেন? 9-10-এ করবেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে করবেন, তারপরে অনার্সে গেলে আপনার 10 মার্ক দিতে হবে। অথবা ডিগ্রি পড়েন, ডিগ্রি তো 10 মার্ক আর্থিক বিবরণী আসে, বলে কোথায় যায় মিস দিবেন? তো সবচেয়ে ভালো কি আমরা কষ্ট করে একবার শিখে নিই, তাহলে আমরা সারা জীবনে কি করবো, এটার ফলটা ভোগ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন।